কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা আমরা দিতে পারি না, কিংবা যার কোনো ব্যাখ্যা হয়ও না। অখিলদের ঘাটশিলা আসার পর থেকে ছোটখাটো এমন কিছু ঘটনা ঘটেছে যার সত্যিই কোনো ব্যাখ্যা হয় না। এই যেমন অখিল আর নীলের পা কেটে যাওয়া, ধারাগিরির সামনে ওই পাগলের কথাগুলো, কিংবা সঞ্জয়ের দেখা সেই বীভৎস মুখ। জয়েন্টে একটা টান দিয়ে অখিল বলল, এখানে রহস্য আছে, এটা সত্য, কিন্তু তার চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে এখানে মিস্ট্রি ছাড়াও হিস্ট্রি আছে। হরিহরকে বাগে আনতে পারলে সেই হিস্ট্রির কুল কিনারা আমরা পাব। প্রত্যয় বলল, তোর কি মনে হয় হরিহর স্বীকার করবে? অখিল বলল, করবে মানে? ওর গ্রেট গ্র্যান্ডফাদার অব্দি স্বীকার করবে। প্রীতি একটু আফসোস করে বলল, তাহলে ভূত ফুত সব ভাঁওতাবাজি। নীল হাসল, ভাওতা হলেই খুশি হব। এত কিছুর পর এখন আবার ওই জলজ্যান্ত ভূতকে নিতে পারবো না। নীলের কথায় বাকিরাও হো হো করে হেসে উঠল, কিন্তু কেউ ভাবতেও পারল না আর 1-2 ঘন্টা পর ওদের জীবনে কোন ঝড় আসতে চলেছে। সবাই ঘুমিয়ে পড়ার পর মৃদু পায়ে বারান্দায় এসে দাঁড়ালো সঞ্জয়। ওর মাথার মধ্যে সেই পৈশাচিক মুখ ঘুরছে। ওর বারবার মনে হচ্ছে ওই মুখটা ওকে কিছু বলতে চায়, এবং সেটা জানা ওর ভীষণ প্রয়োজন। আজও কি দেখা দেবে সেই মুখ? ব্যালকানিতে দাঁড়িয়ে নীরবে একের পর এক সিগারেট ধ্বংস করে চলেছে সঞ্জয়। সময় যত যাচ্ছে ওর উৎকণ্ঠা তত বাড়ছে। ঘড়ির কাঁটা 1টা পেরিয়ে গেছে ইতিমধ্যেই। আকাশেও মেঘ জমেছে ধীরে ধীরে। হঠাৎ বলা নেই কওয়া নেই পশ্চিম আকাশে মেঘ ডেকে উঠল। সেই সঙ্গে শুরু হলো হু হু বেগে ঝোড়ো হাওয়া। সঞ্জয় ঘরে যাবে কিনা ভাবছে, তখন তার চোখ পড়ল নদীর ভিতরে একটা পাথরের উপর। সেই নারী মুখ শূন্য পা ফেলে এগিয়ে আসছে জঙ্গলের দিকে। আর সময় নষ্ট করল না সঞ্জয়। আগে কি হতে পারে, কতটা ভয়ঙ্কর পদক্ষেপ সে নিচ্ছে, কোনো কিছু তার মাথায় নেই। দ্রুত পায়ে নিচে নেমে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে জঙ্গলের দিকে পা বাড়ালো সঞ্জয়। সিগারেটটা ছুঁড়ে ফেলে দিল রাস্তার পাশে। নারী মূর্তিটাও এগিয়ে আসছে জঙ্গলের দিকে। তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে সঞ্জয়কে দেখেছে কি? জঙ্গলের রাস্তায় গিয়ে দাঁড়ালো সঞ্জয়। নদী পেরিয়ে সেই নারীও এগিয়ে আসছে এদিকে। ক্রমশ স্পষ্ট হচ্ছে তার মুখ, সেই ভয়ঙ্কর পৈশাচিক মুখ। তার সারা মুখে কাটার দাগ, ছোপ ছোপ রক্ত, চোখ দুটো বীভৎস ধূসর রঙা। সঞ্জয় পথ আগলে দাঁড়াল। আশ্চর্য ব্যাপার, সঞ্জয়ের সামনে এসে ওই নারী মূর্তিটাও তার চলা থামিয়ে দিল, কিন্তু কোনো কথা বলল না। সঞ্জয় এবার সাহস করে জিজ্ঞেস করল, কে তুমি? মূর্তি তবুও নীরব। সঞ্জয় আবার জিজ্ঞেস করল, কে তুমি? তোমার এই অবস্থা কে করেছে? এবার হিস হিসে গলায় কথা বলল মূর্তি। পাল্টা প্রশ্ন করল সে সঞ্জয়কে, তুমি কে? সঞ্জয় বলল, আমি সঞ্জয়, কলকাতা থেকে এসেছি। তুমি কে? ভূত, মানুষ নাকি পিশাচ? কে তুমি? মূর্তি হাসল। আমি আমি মালতী। আমি মানুষও না, পিশাচও না, ভূতও না। তাহলে
তাহলে তুমি কে? মালতীর চোখ হঠাৎ করেই কেমন যেন করুণ হয়ে উঠল। যদিও সেই অসহায়ত্ব মুহূর্তের মধ্যে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে সে বলল, আমি দাস, আমি পরশ্বরের দাস। এমন অদ্ভুত উত্তর শুনে এইরকম অবস্থাতেও একটু হাসিই পেল সঞ্জয়। সে যেন থিয়েটার দেখছে। মালতী ওর মনের অবস্থা বুঝতে পারল। সে বলল, তোমার বিশ্বাস হচ্ছে না? হচ্ছে না বিশ্বাস? তবে এসো। বলে মালতী চলা শুরু করল। সঞ্জয় ওর সঙ্গে পা বাড়াল। হাঁটতে হাঁটতে মালতী বলে চলেছে, আমার নাম মালতী। যে হোটেলে তোমরা আছো তার মালিক প্রতাপ আমার স্বামী। সঞ্জয় বলল, আচ্ছা, তুমি আগুনে পুড়ে মারা গেছিলে, তাই তো? মালতীর চোখ জোড়া যেন দপ করে জ্বলে উঠল। আগুনে পোড়া আর আগুনে পুড়িয়ে দেওয়া দুটো আলাদা জিনিস। প্রতাপ আমাকে আগুনে পুড়িয়ে মেরেছিল। ওর অবৈধ সম্পর্কের কথা আমি জেনে ফেলেছিলাম যে, তাই ও আমাকে আর বাঁচিয়ে রাখলো না। পুড়িয়ে মারার আগে আমাকে অনেক অনেক মেরেছিল আমাকে। এই যে এইসব ওই মারের দাগ। সঞ্জয় বলল, তুমি এইভাবে ঘুরছো কেন? তুমি তো প্রতাপের উপর শোধ তুলতে পারো। মালতী বলল, না, আমি পারি না। পরশ্বর প্রতাপকে কিছু তাবিজ দিয়েছে, ওই জন্য আমি ওর কাছে ঘেঁষতে পারি না। তাই তো আমি পরশ্বরের দাসত্ব মেনে নিয়েছি। যেদিন এই তাবিজের গুণ শেষ হয়ে যাবে, সেদিন আমি প্রতাপকে খুন করব। হ্যাঁ। মালতীর কথা শুনতে শুনতে সঞ্জয়ের খেয়ালই ছিল না যে ও কোন পথে এগোচ্ছে। সে যেন সম্মোহিতের মতো ওর কথা শুনছিল। যদি সে একটু খেয়াল করত তাহলে দেখতে পেত যে রাস্তা চার্চ পেরিয়ে বড়ুশ্বরের বাড়ির দিকে গেছে। মালতীও ওকে কথায় ভুলিয়ে সেই দিকেই নিয়ে যাচ্ছে। সঞ্জয় জিজ্ঞেস করল, প্রতাপ আর্ম স্মাগলিং করতো, তুমি জানতে? মালতী ঘাড় নাড়ল। আমি কিছুই জানতাম না। ওকে আমি বিশ্বাস করতাম। আমি কখনো কিচ্ছু জানতে চাইনি। হঠাৎ প্রসঙ্গ বদলে সঞ্জয় জিজ্ঞেস করল, আচ্ছা, তুমি পুরুষস্বরের দাস বললে কেন নিজেকে? সঞ্জয়ের প্রশ্নে মালতী হাসল। বড় রহস্যময় সে হাসি। একটা গায়ে কাঁটা দেওয়া শিহরণ খেলে গেল মালতীর সারা শরীরে। ছেঁড়া ফাটা গালে এক চিলতে লজ্জার আভাসও কি দেখা গেল? অন্ধকারে এত কিছু খেয়াল করেনি সঞ্জয়। ইতিমধ্যে জোর হাওয়া শুরু হয়েছে। যে কোনো সময় বৃষ্টি নামবে। আকাশের দিকে তাকিয়ে মেঘের অবস্থা বুঝে নিয়ে শেষ প্রশ্নটা করল সঞ্জয়। খুবই ছোট্ট প্রশ্ন, প্রতাপ জানে? মালতী হাসল। ও কিছুই জানে না। সঞ্জয় বলল, বুঝলাম, ঠিক আছে, এবার আমি আসি। হ্যাঁ। মালতী বলল, তুমি কোথায় যাবে? কোথায় যাবে তুমি? সঞ্জয় বলল, কেন, হোটেলে? মালতীর মুখে একটা পৈশাচিক হাসি খেলে গেল। ও বলল, এইখান থেকে যে আর ফিরে যাওয়া যায় না। সঞ্জয় ঘাবড়ে গিয়ে বলল, কোথা থেকে? প্রশ্নটা করে চারপাশে তাকালো সঞ্জয়। ঘন কালো মেঘে ঢেকে দিয়েছে আকাশ। চারপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না। হঠাৎ সে অন্ধকার ভেদ করে একটা গম্ভীর পুরুষালী আওয়াজ ভেসে এলো সঞ্জয়ের কানে।
সঞ্জয় বাবু, সব রাস্তা বাড়ি ফেরার রাস্তা হয় না। আওয়াজের উৎস লক্ষ্য করে নিজের ডান দিকে তাকালো সঞ্জয়। সে দেখল যেখানে ক্রমশ একটা অবয়ব স্পষ্ট হচ্ছে, অন্ধকারের কণা জুড়ে জুড়ে তৈরি হচ্ছে একটা দেহ। বড়ুশ্বর। চমকে উঠল সঞ্জয়। বড়ুশ্বর হো হো করে হাসল। পুলিশের হাত থেকে পালিয়েছিলাম, তোমরা এইটুকু শুধু জানো। কিভাবে পালিয়েছিলাম সেটা যদি একবার জানার চেষ্টা করতে, তাহলে এইখানে এসে আমাকে ঘাটানোর সাহস তোমরা পেতে না।